প্রধান উপদেষ্টা, উনি তো প্রাইম মিনিস্টার। আপনি ওনার নামে, ওনার অফিসের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট টাকা চাচ্ছে এবং সেটা আপনার একদম ভেরিফাইড। এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে? টাকা চাচ্ছে, আর এই মানসিকতাটা কি? ওনার টাকার অভাব। সেটা আমি গোলাম পরোয়ারের কাছে জিজ্ঞেস করি যে এই যে পাশে দাঁড়ানোটা কি কম হয়ে যাচ্ছে কিনা, কেন তো এটাই প্রভাব ফেলেছে কিনা? প্রথমত যে কাজটি করা হয়েছে, দুটো কাজ করা হয়েছে। এক ধরনের ভিক্ষা চাওয়া হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, রক্ত চাওয়া হয়েছে ইট চোখে, এটা দুর্লভ। কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গর্হিত কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে, এটার নিন্দা জানাচ্ছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয় যে কাজটি করা হয়েছে সেটি হলো আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা হয়েছে। এই গেল দুটো। থার্ডলি যে কথাটি বলতে চাই যে এটা নিয়ে জনগণের মনে ক্ষোভ এই কারণে যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন 3 কোটি টাকা, যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখন প্লেন ভাড়া যদি ধরেন, অন্যান্য খরচ যদি ধরেন, তো সেখানে তার কত টাকা খরচ হয়েছে। তো যেখানে তার ব্যক্তিগত কাজের জন্য এত টাকা খরচ হওয়ার, এখানে এত বড় একটা দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়লো কোথায়, এই কথাটা জানতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো যে এই যে আমাদের ত্রাণ তহবিলে প্রায় 30 কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা। গত বছর যখন বন্যা হলো, বন্যা হওয়ার পর তারা তো টাকা তুললো, এই টাকা নিয়ে অনেক কথাবার্তা হলো, পরে তারা অডিট করে জমা দিয়েছে এবং তারা নাকি বলছে প্রায় 30 কোটি টাকা সেখানে জমা দিয়েছে। ফলে ত্রাণ তহবিলে তো আমাদের জানা মতে হাজার হাজার কোটি টাকা সেখানে আছে। তার মধ্যে আবার শুধুমাত্র ওই জনগণের টাকা কিছুদিন আগে যেখানে তারা এই 30 কোটি টাকা দিয়েছে। তো এই 30 কোটি টাকা হয়তো সে রাতারাতি বলতে পারতো যে আমি আজকে দিয়ে দিলাম সেখানে, সেটা না করে সে যখনই জনগণের কাছে ভিক্ষা চাচ্ছে, মানে মানে আমরা কি রাষ্ট্র হিসেবে এতটা ভিক্ষুক অবস্থায় চলে গেলাম? ধুলাইখালের বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনাময় ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন যে তুমি চালাও, বাকিরা যে বাইচে আসছে এই তো বেশি। পৃথিবীতে এটা কখনো হয় না। বিমানে যদি এরকম অ্যাক্সিডেন্ট রেট হয়, সেই বিমান চালু রাখবেন এরা। খবর নিয়ে দেখেন, এটা প্রায় রাফালের সমান দাম দেবে কিনা আনছে আমার ধারণা। 2013 সালের ঘটনা তো, এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দিয়ে কিনছে, কি সময় আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, সংসদেও এটা উঠবে না। তো টাকা তো গেছে আমাদের, জীবনও যাচ্ছে আমাদের। এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন, এটা ভাই পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না। এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা মানে গ্রহণযোগ্যই না। ওনারা চালিয়ে যাচ্ছেন, কারণ কেউ তো প্রশ্ন করে না। কিন্তু এটা কি বলার কেউ নাই আসলে যে এখানে করা যাবে না, কারণ সেনাবাহিনীর বেসগুলো আমরা দূরে দেখি প্রশিক্ষণ। এর আগে যে দুটো বাহিনীগুলো কেন, একটা হচ্ছে মধুপুরের জঙ্গলে আর একটা হচ্ছে কক্সবাজারের সমুদ্রে। তো এরকম আলোচনা তো হয় নাই। এইবার তো জনসব একদম স্কুলের মধ্যে হইলো, কাজে এইবার আলোচনা হচ্ছে হয়তো। কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন? তারা কি করেন? তারা কি এগুলো জানবেন না? তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না? একটা গাড়ি বের করার সময় লোকে না রকম তেল পানি চেক করে নেয়, কেন? রাস্তায় নষ্ট হইতে পারে, নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায়। আকাশের মধ্যে নষ্ট হলে মেকার কোথায়? এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয়। তো সেই কাজগুলো ওনারা হয় ঠিক মতো করেন না। কিছু না কিছু তো হয়েছে ভাই। যদি মনে হয় আপনার এটার মেনটেনেন্স ঠিক মতো হয় নাই, অথবা চেকিং ঠিক মতো হয় নাই, কিছু একটা তো হয়েছে। সেটা কি, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি এটা অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ বাড়বে, আর সন্দেহের ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই। দেখেন এই যে ভাই, আমি আরেকটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টাদের নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না। মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যায় ঠেকছে, যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া গ্যাস স্লোগান দিচ্ছে। আমার আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে। আমাদের এই পরিচিত মানুষ, ক্লোজ লোকজন, আমি আসিফ নজরুল ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছি, 1 বছর আগে আপনি ছিলেন ওই পাশে, এখন আপনি এই পাশে চলে আসছেন, কিন্তু কেমন লাগে আপনার? আজকে রাতে আপনার ঘুম হবে? বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে? অথবা আপনার যে অবস্থানটা এখন হয়েছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে, এটা তো আপনারা অর্জন করেছেন। আপনি হয়তো বলবেন যে না আমি অর্জন করি নাই, আপনারা তো অর্জন করেছেন। আপনি অর্জন করেন নাই। এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন, ক্যারিকেচার করে হাসির পারতে। সিআর আব্বাস সাহেব ওখানে গিয়েছেন, ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে, এই লোকটা কি করলো?
সে মানে আমি আমার কাছে বহুত অদ্ভুত লাগে, বুঝছেন? রাত্র 2:30টার সময় 2:41 প্রথম পরীক্ষা যে হবে না আজকে এটা বললো, তো উনি বলেন নাই, বলছে মাহফুজ আলম। তাকে আবার সাপোর্ট করলো সজীব, জি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। মানে ভাবখানা এরকম যে ওই দুইজনই আসলে চালায়। এবং এটাও স্বাভাবিক, আমি একটু মানে হয়তো একটু অন্যভাবে লাগবে আপনার কাছে, এটাও স্বাভাবিক। রাত 2:30 পর্যন্ত বাকিদের জায়গা থাকার সামর্থ্যই নেই। বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন, রাত 2:30 পর্যন্ত তারা চাইলেও জায়গায় থাকতে পারবে না। কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল, 2:30টার সময় তো আসার কথা না। তাহলে দুপুরে ঘটছে ঘটনা, হ্যাঁ, তো আসলো না কেন? আগে আসার কথা, যখন শোক দিবস ঘোষণা করা হয়েছে তখনই আসার কথা যে আগামীকাল পরীক্ষা হবে না, কিন্তু আসেনি। কাজেই ওই ক্ষুব্ধ ঘটনা, আরও ক্ষোভ ছিল, সবকিছু মিলে আপনি যেটা বলেছেন যে অনেক কিছু একসাথে জমেছে। কি কি জমেছে মাসুদ কামাল এটা নিয়ে পরে আসবো। আমি গোলাম রনির কাছে যেতে চাই, যে প্রসঙ্গে আসলে আমরা শুনছিলাম যে তারা বিশ্বাস করছে না যে লাশের সংখ্যা কত। এই অবিশ্বাসের জায়গা কেন আসবে? কারণ এই সরকার যখন বসেছে তখন এই ছাত্ররাই বসিয়েছে। তারা যখন আজকে আন্দোলন করছিল, এক তরফ থেকে সেটাও বলার চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রলীগ ঢুকেছে, আওয়ামী লীগ ঢুকেছে। সেই একই কায়দায় আমরা শুনছি দোষারোপ যখন কেউ দাবি করতে চায়। এই যে সন্দেহ এই সরকারের বিরুদ্ধে ঢুকে যাওয়া, যে লাশ নিয়ে একটা রাজনীতি চলবে বা লাশের সংখ্যা কমানো হচ্ছে, এই অবিশ্বাসটা কেন? মানে ধন্যবাদ। আসলে আজকে মন খারাপের বাংলাদেশ। অনেক সারাটা দিন মানে সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো ভিডিও দেখতে পারিনি, শুধুমাত্র নিউজগুলো দেখেছি। মানে এইরকম হত্যাকাণ্ড, এরকম পুড়িয়ে মারার দৃষ্টান্ত বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার মধ্যে ছিল না। ফলে আপনার এখানে আসছি, কিন্তু কি বলবো এই বিষয় নিয়ে এরকম আসলে গুছিয়ে কথা বলতে পারছি না। তো যার জন্য প্রথমেই যারা নিহত হয়েছেন একেবারে আল্লাহর কাছে দোয়া করি তাদের পুরো শোক সন্তপ্ত পরিবার যেন এই কষ্টটা কাটিয়ে উঠতে পারেন। আর দাবি জানাচ্ছি যে যারা আহত আছেন, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আমরা সবাই মিলে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেন আমাদের কোনো ত্রুটি না হয়, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে গত 11 মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ। উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো, তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো। আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে, এবং তারা যদি কোনোদিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না। এরা মিথ্যা কথা বলবে না, এরা দেশের টাকা নষ্ট করবে না, এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে। এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত 11 মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত, যাদেরকে আমরা অসভ্য বলি, যাদেরকে আমরা চোর বলি, ডাকাত বলি, গুন্ডা বলি, লেখাপড়া জানে না, ইয়াবা ব্যবসায়ী বলি, সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে, সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত 11 মাসে আমাদের জাতীয় অর্থনীতি, আইনশৃঙ্খলা, ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা, এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত 11 মাসে। ফলে দেখুন, এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো, শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো, গান হতো। ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। কিন্তু গত 11 মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে। ফলে যারা ব্যবসা করে হাহাকার, যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন। এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল, এবং দেয়ার ওয়াজ নো আওয়ামী লীগ, কোনো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না, নামও ছিল না। এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ সারা জীবনের মতো কবর রচনা হয়ে গেল, এই 35% লোকের কি হবে। কিন্তু কি হলো, এই গত 11 মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে, আসতে চাচ্ছে, এই করছে, তাদের সবারই এখন একটু দুঃস্বপ্ন। এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি,
তাদের ভুল, তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো, যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম, সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে। সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে। সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, তাদের কথা শুনলে আমাদের গোস্বা আসে। এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে, এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল, একটা সিঙ্গেল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না, এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন, এবং এখনো পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে এই আমরা যখন টক শো করছি, সচিবালয়ের ঘটনা বলেন, মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়ির ঘটনা বলেন, এবং ঢাকা শহরের অন্যান্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনো পর্যন্ত বিক্ষুব্ধ। এবং কালকে সারা বাংলাদেশে কি হবে টিল উই ডু নট নো। কিন্তু অবিশ্বাসটা কেন? মানে এত ছোট ছোট বাচ্চারা, কারণ তারা তো আর ব্যবসা বাণিজ্য এখন বুঝছে না, তারা রাজনীতি বুঝে না, তাদের কাছে কেন এটা মনে হবে যে এই সংখ্যা নিয়ে একটা হবে? মূল ব্যাপারটা হলো যে এই যে যারা আছে সবাই তো ক্ষতিগ্রস্ত। এখন একটা ছোট বাচ্চা ছেলে বা কিশোর বা কিশোরী, সে যখন ঘরে গিয়ে দেখে তার ঘরে শান্তি নেই, টাকা নেই, পয়সা নেই, বাবা মার কাছে সে কথাগুলো শুনে, এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজে তার ক্ষতিগ্রস্ত না হলে তার এক আত্মীয় ক্ষতিগ্রস্ত, নিকট আত্মীয় ক্ষতিগ্রস্ত, পাড়া প্রতিবেশী ক্ষতিগ্রস্ত। এবং এই সমাজে গত 11 মাসে যে সকল মব হয়েছে, যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে, যে সকল মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে বিষগুলো রয়েছে, বিক্ষোভগুলো রয়েছে, কষ্টগুলো রয়েছে, বেদনাগুলো রয়েছে, এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে। অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত 11 মাসে ধরুন এরকম 11,000 দুর্ঘটনা। আমরা গ্রাম বাংলায় একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয়, তখন করে কি তার শরীরে কখন একটা পিঁপড়া কামড় দিয়েছে, কখন একটা বল্লা কামড় দিয়েছে, ওই সকল বিষগুলো একত্রে এসে সেগুলো বিষক্রিয়া তৈরি করে, কিন্তু সেগুলো লুকায়িত থাকে। তো এই যে একটা দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনার আগে ধরুন গত 6 মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো, সেই টোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে এসে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে। এর ফলে কি হলো, তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না। যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি, যেভাবে আমরা ধরেন কক্সবাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি, যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছে আমরা বিশ্বাস করিনি, যেভাবে তারা স্টার্লিং নিয়ে কথা বলেছে, অর্থাৎ তাদের প্রতিটি কথা গত 11 মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি। ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে, এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এতটি লাশ, 19টি লাশ, এই চিকিৎসা দেওয়া হবে, আমরা সমস্ত দাবি মেনে নিলাম, কালকে পরীক্ষা হবে না, মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো একটা সিঙ্গেল এভিডেন্স আমাদের দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা গত 11 মাসে পায়নি। ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছে গত 11 মাস ধরে, এই কর্মকাণ্ড করার ফলে তাদের যে বিষ বাষ্প, অতীতের এই 11 মাসের বিষ বাষ্প এবং বিভিন্ন সময়, একটা জাস্ট ছোট উদাহরণ দিয়ে কামাল ভাই চলে যাবে। আপনি চিন্তা করেন, আমরা কিন্তু এই ঢাকা শহরে 3টি ক্যান্টনমেন্ট কখনো মেনে নেইনি। ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট নৌবাহিনীর সদর দপ্তর, বিমান বাহিনীর সদর দপ্তর। এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে 2.25 কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে। তাদের জীবন, তাদের স্টাইল, তারা আমাদের সব কিছু ব্যবহার করছে। মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি, আমরা তাদেরকে সম্মান করছি, কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি জাহাঙ্গীর গেটে যাচ্ছে, মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না। এই যে ক্ষোভ, এই যে বেদনা, কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক, যত বেদনা থাকুক, যা কিছু থাকুক, আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি, পালন করছি, বেতন দিচ্ছি, ভাতা দিচ্ছি, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই, আমরা তাদেরকে ভালোবাসতে পারি না, তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না। কিন্তু মনের ভয়ে, প্রাণের ভয়ে আমরা তাদেরকে বলি যে ওরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী।